দেখো, লাস্ট দিন আমরা পুজোর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং শুরু করেছিলাম। প্রপার্টি বাইন্ডিং আর ইন্টারপোলেশন দেখিয়েছিলাম। আর এই দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম, আর বলেছিলাম যে পুজোর পর ওই পার্থক্যটা আমরা প্র্যাকটিক্যালি এলাবোরেট করে দেবো। তাই তো? তাই তো সৌম্যজিৎ, লিতেশ, অভিষেক, এত দূর অব্দি হয়েছিল তো লাস্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার একটু রিক্যাপ করলে ভালো হতো একদিন আগে। ঠিক আছে। কোনটা ছিল আমাদের? অ্যাঙ্গুলার 2 10। আচ্ছা, তাহলে প্রপার্টি বাইন্ডিং থেকেই স্টার্ট করছি আবার। তো আমরা দেখো, এগুলো প্রপার্টি বাইন্ডিং এর এক্সাম্পল ছিল। প্রথমেরটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং এর এক্সাম্পল, পরেরটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশনের এক্সাম্পল। তাই তো? স্ট্রিং ইন্টারপোলেশন ডবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়, আর প্রপার্টি বাইন্ডিং এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে প্রপার্টিটাকে বাইন্ড করে দেওয়া হয়। রাইট? এইটা আশা করি বুঝতে পেরেছিলে প্রত্যেকে। প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার। জয়, সৌম্যজিৎ, প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার। ওকে। তো এখন বক্তব্য হচ্ছে, আমরা দেখেছিলাম যে প্রপার্টি বাইন্ডিং মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আমরা এমএস পেন্টে গিয়ে ব্যাপারটাকে আরেকবার রিক্যাপচুলেট করে দিচ্ছি অ্যাজ পার রিটেস্ট সেট। কি, ধরো আমার কাছে কম্পোনেন্টের তো মেনলি দুটো পার্ট, একটা হচ্ছে কম্পোনেন্ট ডট এইচটিএমএল যেটা ভিউ হিসাবে কাজ করে, আর একটা হচ্ছে কম্পোনেন্ট ডট টিএস যেটা ব্যাকগ্রাউন্ড ফাংশনালিটি বা টাইপস্ক্রিপ্ট ক্লাস হিসাবে কাজ করে। তো আমার এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল, এটাকে আমরা বলছি কিনা ভিউ। এটার নাম দিয়ে দিচ্ছি আমি অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস, যেটাকে কিনা আমরা বলছি ক্লাস, টাইপস্ক্রিপ্ট ক্লাস। তো প্রপার্টি বাইন্ডিং কাকে বলা হচ্ছে? হোয়াট ইজ প্রপার্টি বাইন্ডিং? Property binding is a process by which we can make class data member uh, available in template HTML. কি বলছে? প্রপার্টি বাইন্ডিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে এই ক্লাসের কিছু ডেটা মেম্বারকে আমরা এইচটিএমএল এ অ্যাভেলেবেল করতে পারি। ধরে নাও আমার এখানে যে কম্পোনেন্ট ক্লাসটা আছে সেটাকে কিরম ভাবে আমরা লিখছি, এখানে এক্সপোর্ট ক্লাস অ্যাপ কম্পোনেন্ট, এখান থেকে ব্র্যাকেট, আর এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে ফর সে এক্সাম্পল আমি এখানে লিখলাম একটা প্রপার্টি পাবলিক নেম কোলন স্ট্রিং ইকুয়ালস টু JOHN জন। এটাকে আমরা ক্লাসে কি বলছি? এটাকে আমরা বলছি ক্লাসে ডেটা মেম্বার। কি বলছি? ক্লাসে ডেটা মেম্বার। আর মনে রাখতে হবে প্রপার্টি বাইন্ডিং করার সময় ডেটা মেম্বারে অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক হতে হবে, কারণ এই নেম বলে প্রপার্টিটা এই পার্টিকুলার ক্লাসের বাইরে এই এইচটিএমএল এ অ্যাভেলেবেল হবে। তাহলে এই নেমকে এই এইচটিএমএল এ আমি কিভাবে অ্যাভেলেবেল করতে পারি? আর সেটার জন্য হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। ধরে নাও আমি এখানে দিলাম H1, তার মধ্যে প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্স স্কোয়ার ব্র্যাকেট, তার মধ্যে ইনার এইচটিএমএল ইকুয়ালস টু অ্যাসাইন করে দেবো প্রপার্টিটার নেম, নেম স্ল্যাশ H1। তাহলে অ্যাঙ্গুলার কি করবে? এই নেম বলে ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে জন, সেটাকে এই H1 এর মধ্যে অ্যাভেলেবেল করবে। এইটা হয়ে গেল প্রপার্টি বাইন্ডিং। তার মানে প্রপার্টি বাইন্ডিং এর ক্ষেত্রে ফ্লোটা কোথা থেকে যাচ্ছে? প্রপার্টি বাইন্ডিং এর ক্ষেত্রে ফ্লোটা হচ্ছে টেমপ্লেট ক্লাস টু টেমপ্লেট এইচটিএমএল।
সুতরাং এখানে আমি নোট বলে লিখে রাখি, ইন কেস অফ প্রপার্টি বাইন্ডিং, in case of property binding, in case of property binding, the execution flow is set to template plus to template HTML. Property binding is expressed by square bracket. Now next, what is interpolation? ভালো করে বুঝবে, what is interpolation? Interpolation is a kind of property binding which also makes class data member available in template HTML within double curly bracket, property underscore name. Only the major difference is that interpolation can only work with string value, where property binding can work with other data types like Boolean, number, etc. Interpolation can also be used for arithmetic calculation, like interpolation sign 2 plus 2 minus 2 by 2. It will give me the output 1, 1, 2 minus 1, 1, 3. So that can be also used. তাহলে দুটো ভাবে করতে পারা যায়, এক হচ্ছে এই পাবলিক নেম, এটা স্ট্রিং ডেটা, এবার এটাকে প্রপার্টি বাইন্ডিং করলাম, কিংবা এটাকে আমি এরকম ভাবেও করলাম ইউজিং ইন্টারপোলেশন। এখানে গেলাম, লিখলাম h1 প্লাস h1, তার মধ্যে গেলাম, লিখলাম ওয়েলকাম, তারপরে এখান থেকে প্রপার্টি বাইন্ডিং ডবল কার্লি ব্র্যাকেট, দেন নেম অফ দা প্রপার্টি নেম। এটাতেও কিন্তু অ্যাঙ্গুলার কাজ করবে, এবং অ্যাঙ্গুলার এই জায়গায় নেমের মধ্যে এসে কি করে দেবে বলো, তোমার এই যে নেম ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রয়েছে দেখতে পাচ্ছ জন, সেটাকে এখানেও প্রিন্ট করে দেবে। তার মানে প্রপার্টি বাইন্ডিং হলো একটা প্রসেস গাইজ, যেখান থেকে আমরা ক্লাসের ডেটা মেম্বারকে এইচটিএমএল এর মধ্যে অ্যাভেলেবেল করতে পারি। এখন আইদার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করতে পারি, সেটা যে কোনো ডেটা টাইপকে সাপোর্ট করে এই স্কোয়ার ব্র্যাকেটটা, শুধু স্ট্রিং নয়, এখানে নাম্বার, এখানে বুলিয়ান হলেও চলতো। আর একটা হচ্ছে ডবল সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে বলা হচ্ছে কিনা ইন্টারপোলেশন, সে শুধু স্ট্রিং ডেটা টাইপের উপরে কাজ করবে। অ্যাবসলিউটলি ক্লিয়ার? পুরোনো জিনিসটা নিশ্চয়ই চটপট মনে পড়ে গেছে প্রত্যেকের। প্রত্যেকে বুঝতে পারলে প্লিজ ইয়েস লিখে একবার কনফার্ম করো, তারপরে আমি এটাকে আর একবার প্র্যাকটিক্যালি দেখিয়ে এর পার্থক্যটাই যাচ্ছি। পুরোনো জিনিসটা একটু টাচ আপ দিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে পুজোর গ্যাপ ছিল, হয়তো স্যার ওই এরপরে ফাংশনটা আরেকটা যেটা দেখিয়েছিল। পরে পরে যেরকম ভাবে দেখাচ্ছি দেখো, এত লাফিও না। ফাংশন দেখিয়েছো, তুমি তো দেখেছো এর আগে, তাহলে আবার কি? হ্যাঁ, পুরোনো যেটা আগে ফাংশন দেখিয়েছিলেন ওইটা ফাংশন। ওইটা কি করব, ওটা তো দেখেইছো। তো প্রপার্টি বাইন্ডিং শুরুর দিকে রিক্যাপসুলেট করছি, তো ফাংশন নিয়ে আসতে পারি, যারা ভুলে গেছে তারা কি করে বুঝবে? না, ওই সাম যেটা করেছিলেন ওটা দেখিয়ে দিতে হবে। ওইটাতেই ও আটকে গেল। হ্যাঁ, তো কি এইগুলো না করিয়ে সামটা দেখাতে বলছো? তুমি কি বলতে চাইছো? তুমি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো তো? সেটা ইয়েস আর নো লেখো, আর কিছু হ্যাঁ স্যার, বলতে হ্যাঁ হবে না। স্যার।
হুম, সেইগুলো সব হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে দেখো এবার এক্স্যাক্টলি এটাকেই করবার জন্য আমি আমাদের এই এক্সাম্পলের মধ্যে গেলাম। আমরা আগের দিন যা যা করেছিলাম, এই প্রপার্টি বাইন্ডিং, স্ট্রিং ইন্টারপোলেশন, সব আমি এখান থেকে গায়েব করে দিচ্ছি, তুলে দিলাম। আর অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএসএও গেলাম, এখান থেকেও এটাকে তুলে দিলাম। ঠিক আছে, ফাইল থেকে সেভ অল করে দিলাম। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, অভিষেক শুরু থেকে দেখাচ্ছি, শুরুতেই আমি ফাংশন দেখাইনি। ফাংশনের কথা হ্যাঁ মাথায় এনো হ্যাঁ না, স্যার, আচ্ছা। স্টেপ ওয়াইজ বোঝার চেষ্টা করো। ফাংশনই আটকে রয়েছে তখন থেকে। থ্রিডি মাই অ্যাঙ্গুলার, আমার পুরো এক্সাম্পল শেষ হোক, আমি যখন বলে দেবো যে হ্যাঁ আমি শেষ করলাম, তখন যদি তুমি না দেখতে পাও তখন কোয়েশ্চেন করবে। তো এখান থেকে আমরা সিডি মাই অ্যাঙ্গুলারে গেলাম। রান কি করে করাতে হয়, কমেন্টটা কি, এনটি স্টার, এন্টার। তাহলে ডিফল্ট কত নম্বর পোর্টে রান হবে সার্ভার, অভিষেক? বাই ডিফল্ট কত নম্বর পোর্টে রান হবে, দেখি কেমন প্র্যাকটিস করছে। কত নম্বর পোর্টে অ্যাঙ্গুলার 8004। চলবে? 8004। আচ্ছা, কে বলতে পারবে? সৌমজিৎ, কত নম্বর পোর্টে রান হবে? হ্যালো। হ্যাঁ কত স্যার, নম্বর পোর্টে রান হবে? 4400। 4400। ইনকারেক্ট। এও প্র্যাকটিস করছে না, অভিষেক ধোয়াও প্র্যাকটিস করছে না। লিতেশ, কত নম্বর পোর্টে রান হবে বাই ডিফল্ট? 1400। হ্যাঁ হ্যাঁ, 1400। 1400, এটাও ইনকারেক্ট। আচ্ছা, জয়পাল, ডিফল্ট কত নম্বর পোর্টে রান হবে? Sir, morning. আচ্ছা, 4200। 4200। 200। 4200 এই পোর্টে রান হবে। সৌমজিৎ, প্র্যাকটিস করছিস না? আচ্ছা, অনুপম, কত নম্বর পোর্টে রান হবে? স্যার 4200। শুনে বললে? না স্যার, শুনে কেন বলবো, এটা তো জানি তো স্যার 4200 হবে, আর ওটাকে আমরা চেঞ্জও করতে পারি পরে 4200 কে। কি করে কি করে? স্যার ওই যে স্যার ওটা আগের দিন দেখছিলাম স্যার, যে কিভাবে চেঞ্জ করতে হবে, কি করে? ভুলে গেছি তুই স্যার। যখন প্রসঙ্গ, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। প্রসঙ্গ তুলবি, এনজি সার্ভ মাইনাস মাইনাস পোর্ট দিয়ে হ্যাঁ নতুন পোর্ট নাম্বার, ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এইটা এইভাবে নতুনটা করা যাবে। 4200 পরে 42 হচ্ছে 4200 আছে, 4201 বা হচ্ছে 4300 এরকম করা যাবে। হ্যাঁ, করা যাবে, ঠিক। অভিষেক ধোয়া, কি হলো? অ্যাঙ্গুলার একদম প্র্যাকটিস করনি পুজোয়? না স্যার, প্র্যাকটিস করেছি, দেখেছি আমি। আমি ভিডিওগুলোই দেখতাম, আমি নিজে মেশিন খুলে প্র্যাকটিস করা হয়নি স্যার। কেন, পুজোর জন্য? মেশিন, হ্যাঁ স্যার, মেশিন খোলা হয় না, বাড়িতে লোকজন থাকে না। ঠিক আছে, পুজোর কদিন তো ছাড় দিতেই হবে, এটার জন্য বকাবকি করে তো লাভ নেই। তবে এখন থেকে সিরিয়াস হয়ে যাও, আজকের ক্লাসটা আমি অল্প কন্টেন্টের ওপর করে দিচ্ছি। আমি আর খুব একটা ডিপ কন্টেন্ট আলোচনা করছি না, কারণ তোমরা টাচে নেই, তোমরা আগে পুরোনো জিনিসগুলো দেখে টাচে আসো। তারপর বুধবার থেকে আমরা আবার নতুন টপিক ফুল প্লেজে ঢুকে যাব কিন্তু অ্যাঙ্গুলারের মধ্যে, ঠিক আছে? ওকে সৌম্যজিৎ, লিতেশ, তোমাদের কি মতামত? হ্যাঁ, ঠিক আছে স্যার। বাকিরাও একটু স্পেস পাবে হয়তো এ করার, যদি। রিকালেক্ট করার। হ্যাঁ, দুজন আছে, দুজন তো আজকে জয়েন করেনি, ওরাও যদি। একজন একজন, ঋতুপর্ণা। ও, নতুন জয়েন করেছে। আর তো হ্যাঁ, অনুপম ঋতুপর্ণা জয়েন হয়তো করেছে। টাইম পেয়ে যাবে আবার কিছুটা। ঋতুপর্ণার সাথে তুমি বসে পড়ো লিতেশ একটু, হ্যাঁ, নইলে আর ধরতে নিজে পারবে না কিন্তু। নিজে বললে তো, ওকে নিজে নিজে বলুক। আমি আমি কি নিজে বলবো কি তুমি? ওর টাইম হলে ও নিজে বলবে, আমি একটা মেসেজ করে দেবো। হ্যাঁ, তাই তাই করো। আর আমি
পরে কল করছি ওকে। তো দেখো এখানে বাই ডিফল্ট কোন পোর্টে রান হচ্ছে, 4200 রান হয়েছে। এরপর আমাদের নেক্সট কি করতে হবে, ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে এখান থেকে আমরা লিখে দেবো লোকাল হোস্ট 4200 এন্টার। দেখো ওয়েলকাম টু অ্যাঙ্গুলার 11 সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এটা নিশ্চয়ই মনে আছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে। না প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল কে তোলে, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে হেডার তুললো অ্যাপ হ্যালো, কাকে খুঁজতে যাবে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ, সেখান থেকে অ্যাপ হ্যালো পেলে কাকে নিয়ে আসবে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে যে লেখাটা আছে এটাকে তুললো, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এর মধ্যে যা সিএসএস ডিজাইন করেছো সেটাকে তুললো, আর স্টাইলস ডট সিএসএস এ পুরো মেন বডিটার জন্য যা ডিজাইন করা আছে সেটাকে তুললো, তুলে এখানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে এই আউটপুটটা দেখালো। এই পার্টিকুলার আর্কিটেকচারটা আশা করি মনে আছে, এটা আমি আগেও করিয়েছিলাম। কি লিতেশ, অভিষেক, হ্যাঁ, মনে সৌম্যজিৎ, আছে। অনুপম, জয়, মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি পুরোনো জিনিসগুলো একটু রিভাইজ করাতে করাতে যাচ্ছি আর কি, যাতে একটু মন কাছে চলে আসো। ঠিক এরপরে আছে স্যার। আমাদের বক্তব্য হচ্ছে কি, আমাদের বক্তব্য হচ্ছে কাকে প্রপার্টি বাইন্ডিং বলে। না আমার যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট মানে কি সাব ভিউ, তাহলে আমার এই পেজের সাব ভিউ কোনটা, এই হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে এই বাদ বাকিটা একটা কম্পোনেন্ট থেকে আসছে, অ্যাপ কম্পোনেন্ট, রাইট? এবার এই কম্পোনেন্টে তিনটে মেজর ফাইল থাকে। একটা হচ্ছে কম্পোনেন্ট ডট সিএসএস, যার মধ্যে আমি কম্পোনেন্টের সিএসএস এর কোড লিখেছি, কম্পোনেন্ট ডট এইচটিএমএল যেটা কিনা ভিউ, আর কম্পোনেন্ট ডট টিএস যেটা কিনা হচ্ছে কম্পোনেন্টের ক্লাস। দেখো এখানে লেখা রয়েছে এক্সপোর্ট ক্লাস অ্যাপ কম্পোনেন্ট। এবার এই ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বার গুলোকে আমি অ্যাড করব সেগুলোকে এই এইচটিএমএল এ আনার প্রসেসটাকে বলছে প্রপার্টি বাইন্ডিং। ভালো করে বুঝো, এই কম্পোনেন্ট ডট টিএস এর মধ্যে আমি যে ডেটা মেম্বার গুলোকে অ্যাড করব সেগুলোকে কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ আনার প্রসেসটাকে বলছে প্রপার্টি বাইন্ডিং। তো চলো লেটস অ্যাডিং আ স্ট্রিং টাইপ ডেটা মেম্বার, স্ট্রিং টাইপ ডেটা মেম্বার। তো এখান থেকে আমি দিলাম পাবলিক, এখান থেকে দিলাম নেম কোলন স্ট্রিং ইকুয়ালস টু, আমি একটা ভ্যালু দিলাম জন, এখান থেকে সেমিকোলন। এবার আমি এই নেম বলে প্রপার্টিটাকে অ্যাভেলেবেল করতে চাইছি কম্পোনেন্ট ডট এইচটিএমএল। কিভাবে অ্যাভেলেবেল করব, এন্টার মারলাম, এখান থেকে দিলাম h1, h1 এর মধ্যে স্কোয়ার ব্র্যাকেট, তার মধ্যে প্রপার্টি ইনার এইচটিএমএল ইকুয়ালস টু নেম অফ দ্য ডেটা মেম্বার। নেম অফ দ্য ডেটা মেম্বার কি আছে, নেম। তাহলে এটা হয়ে গেল আমার প্রপার্টি বাইন্ডিং এক্সাম্পল। তাহলে এখান থেকে আমি এন্টার দিলাম, আর এখানে কমেন্ট করে লিখে দিলাম প্রপার্টি বাইন্ডিং এক্সাম্পল। ফাইলে গেলাম, সেভ অল করলাম, অটো রিফ্রেশ হবে সার্ভার, হলো। ব্রাউজারে গেলাম, দেখো এবার এখানে কাকে অ্যাভেলেবেল করে দিয়েছে, জন। রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট করো, এখান থেকে এলিমেন্টে যাও, দেখো h1 এর মধ্যে জনকে পুশ করে দিয়েছে। তো এটা করার দুটো প্রসেস। যদি স্ট্রিং ডেটা মেম্বার হয় আইদার আমি এরকম প্রপার্টি বাইন্ডিং এ যেতে পারি, কিংবা এটাকে আমরা ইন্টারপোলেশন করতে পারি। ইন্টারপোলেশন করলে কিরকম ভাবে করবো, না স্ট্রিং ইন্টারপোলেশন ফর প্রপার্টি বাইন্ডিং। স্ট্রিং ইন্টারপোলেশনও হচ্ছে কাইন্ড অফ প্রপার্টি বাইন্ডিং, খালি পার্থক্য হচ্ছে এটা শুধু স্ট্রিং ডেটা টাইপে কাজ করে। তাহলে সেম জিনিসকে আমি h2 দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম ওয়েলকাম ডবল সেকেন্ড ব্র্যাকেট দেন নেম অফ দ্য প্রপার্টি নেম। নাও কাম ব্যাক টু দ্য ফাইল এন্ড সেভ ইট অল, কাম ব্যাক এন্ড কিপ অন ওয়াচিং ওয়েলকাম জন। দেখো এটাতে ওয়েলকাম জন এসছে, এটাতেও জন এসেছে। এছাড়া ইন্টারপোলেশন আর প্রপার্টি বাইন্ডিং এর মধ্যে পার্থক্য কি, ইন্টারপোলেশন শুধু স্ট্রিং এর উপর কাজ করে, প্রপার্টি বাইন্ডিং যে কোনো ডেটা মেম্বারের উপর কাজ করে, যেটা আমি একটা ফ্রেশ এক্সাম্পল দিয়ে দেখাবো। সেটা ছাড়াও আর একটা পার্থক্য হচ্ছে ইন্টারপোলেশন দিয়ে আমরা কিছু কুইক এরিথমেটিক ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। দেখো পারফর্মিং এরিথমেটিক ক্যালকুলেশন ইউজিং ইন্টারপোলেশন, যেটা কিনা আমি প্রপার্টি বাইন্ডিং এ করতে পারবো না। যেমন ধরো এখানে আমি করে দিলাম h4, আর তার মধ্যে ডবল সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 প্লাস 2 মাইনাস 2 বাই 2 বলে একটা এক্সপ্রেশন লিখে দিলাম। এখন আমরা কি জানি, বদমাস রুল, মানে ভাগের কাজটা সবার আগে হবে, তাহলে 2/2 মানে 1, আর তারপর 2 মাইনাস 1 মানে কত 1, 2 প্লাস 1 মানে কত 3। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু ও নিজের থেকেই করে দেবে এক্সপ্রেশনটাকে পেলে। সেভ অল করো, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন এন্ড লেটস সি ক্যালকুলেটেড। তাহলে এটাও কিন্তু একটা
মেজর ডিফারেন্স আমরা পাচ্ছি। আর যখন এরিথমেটিক ক্যালকুলেশন কাজ করে তখন কিন্তু এই পুরো ডেটা টাইপটা, এই যে 3 ভ্যালুটা আসছে এটাকে কিন্তু দেখাচ্ছে নিউমেরিক 3, কিন্তু ওটাকে প্লেস করছে স্ট্রিং ভ্যালুতে। কেন? স্ট্রিং ইন্টারপোলেশন সবকিছু স্ট্রিং এতে করে, যেখানে প্রপার্টি বাইন্ডিং স্ট্রিং ছাড়া অন্যান্য ডেটা টাইপকে নিয়েও কাজ করতে পারে, কিন্তু ডাইরেক্টলি এরিথমেটিক ক্যালকুলেশন করতে পারে না। যাই হোক, তো সেই পার্থক্যে আমরা আসবো। আর আমরা কি করেছিলাম, আমরা প্রপার্টি বাইন্ডিং এ আর একটা জিনিস বলেছিলাম এখানে, যে ওহো সরি, we can also bind function as property binding or interpolation। তো তার জন্য আমি এখানে গিয়ে একটা ফাংশন অ্যাড করছি অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ। তো লেটস মুভ অন টু অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। আর এখানে গিয়ে আমি একটা ফাংশন অ্যাড করছি, অ্যাডিং আ ফাংশন। আর টাইপস্ক্রিপ্টে ফাংশন কখনো আমাকে ফাংশন বলে ডিক্লেয়ার করতে হয় না, ডাইরেক্টলি ফাংশনের নাম, দেন সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে আমি দিয়ে দিলাম কনস্ট a equals to 10, const b equals to 20, const c equals to a plus b, returns। হয়ে গেল। এবার এই সামটাকে আমরা অ্যাটাচ করব কি করে? অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ চলে যাও। এখান থেকে গিয়ে আমি দিয়ে দিলাম h3 সাম অফ টু নাম্বারস ইজ বলে দেখাতে চাইছি। তাহলে এর মধ্যে গিয়ে আমরা দিয়ে দিলাম প্রপার্টি বাইন্ডিং ইনার এইচটিএমএল ইকুয়ালস টু সাম ফাংশন। এরকম ভাবেও আবার ইন্টারপোলেশন দিয়েও করতে পারি, h3 সাম অফ টু নাম্বার দিয়ে এখান থেকে সামকে কল করে দিলাম। ফাইলে গেলাম, সেভ অল করলাম, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো 30 দেখিয়েছে, সাম অফ টু নাম্বারসও 30 দেখিয়েছে। তার মানে আমরা ফাংশনকেও এরকম ভাবে বাইন্ড করতে পারি। এই জিনিসগুলোই আমরা পুজোর আগে আলোচনা করেছিলাম, এটাকে আমি একটা কুইক রিক্যাপসুলেট করে দিলাম। এর উপরে বেস করে যেটা আমি আজকে দেখাতে যাবো আর কি, এগুলো প্র্যাকটিস করার পর তারপর তোমাদের দেখাবো, সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন আর প্রপার্টি বাইন্ডিং। এই দুটোর মধ্যে পার্থক্য আমি বারবার কি বলছি, যে স্ট্রিং ইন্টারপোলেশন শুধু স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে, প্রপার্টি বাইন্ডিং যে কোনো ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে, বাট উই নিড টু প্রুভ দ্যাট, উই নিড টু প্রুভ ইট, না এটা শুধু স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে কাজ করতে পারে, স্ট্রিং ইন্টারপোলেশন শুধু স্ট্রিং এর উপরে কাজ করতে পারে। তো সেটা করবার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল সেট আপ করবো, এবং সেটা থ্রু দিয়ে আমরা পুরো জিনিসটাকে করার চেষ্টা করবো। তো দেখো কি করছি আমি, সেটা আমি এখানে করিয়ে দিচ্ছি। এখানে আমি একটা হেডিং দিয়ে দিলাম, ডিফারেন্স বিটুইন প্রপার্টি বাইন্ডিং ভার্সেস স্ট্রিং ইন্টারপোলেশন। তো আমি দুটো বাটন নিয়ে আসছি এখানে, বাটন ইনটু টু এন্টার। তো দুটো বাটন চলে এলো এখানে। একটা বাটনের মধ্যে ক্যাপশনে আমি লিখে দিলাম প্রপার্টি বাইন্ডিং, আর একটাতে আমি লিখে দিলাম স্ট্রিং ইন্টারপোলেশন। হলো। এবার আমরা কি করব, অ্যাপ কম্পোনেন্ট ডট একটা ডেটা টাইপ অ্যাড করব, এন্টার। অ্যাডিং আ বুলিয়ান টাইপ অফ ডেটা মেম্বার। সেখানে আমি দিলাম পাবলিক ইজ ডিসেবল কোলন বুলিয়ান ইকুয়ালস টু ট্রু। আমি এখানে একটা সিম্পল ডেটা মেম্বার নিলাম যার নাম দিলাম ইজ ডিসেবল। তুমি বলবে এর নামটা ইজ ডিসেবল না রে বাবা, এ বি সি ডি সৌমদিক অভিষেক ধুয়া যা খুশি ডেটা মেম্বার নিতে পারে, কিন্তু ডেটা টাইপটা বুলিয়ান রাখতে হবে। তাহলে এটা বুলিয়ান টাইপ অফ ডেটা মেম্বার। আর এখন আমি বারবার কি বলছি, প্রপার্টি বাইন্ডিং বুলিয়ান নাম্বার এগুলো প্রত্যেক কটাকে নিয়ে কাজ করতে পারে, কিন্তু স্ট্রিং ইন্টারপোলেশন কি বুলিয়ানকে নিয়ে কাজ করতে পারবে? পারবে না। বুলিয়ানকে ও এক্সপ্রেস করবে স্ট্রিং হিসাবে। তাহলে আমি এবার এটাকে কিভাবে কাজে লাগাবো, দেখো ইজ ডিসেবলড বলে
প্রপার্টিটার মধ্যে বুলিয়ানের ভ্যালু কি রয়েছে? ট্রু। তাহলে আমি অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ চলে গেলাম, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ চলে গেলাম, আর প্রথম প্রপার্টি বাইন্ডিং এর মধ্যে এখানে প্রপার্টি বাইন্ডিং করলাম ডিজাবেলড ইকুয়ালস টু ইজ ডিজাবেলড। তাহলে এই ডিজাবেল প্রপার্টিটার মধ্যে ও কাকে নিয়ে আসবে? ইজ ডিজাবেলড কে নিয়ে আসবে। আর ইজ ডিজাবেলড এর ভ্যালু কি আছে বলো? ইজ ডিজাবেলড এর ভ্যালু আছে ট্রু। তার মানে ডিজাবেলটা হয়ে যাবে ট্রু, তার মানে বাটনটা হয়ে যাবে ডিজাবেল। যদি প্রপার্টি বাইন্ডিং হয়ে থাকে, বুলিয়ানে যদি ভ্যালু তুলে থাকে প্রপার্টি বাইন্ডিং, দেখো প্রপার্টি বাইন্ডিং এ কি দেখাচ্ছে? প্রথম বাটনটা ডিজাবেলড হয়ে গেছে, তার মানে প্রপারলি প্রপার্টি বাইন্ডিং হয়েছে এবং ইজ ডিজাবেল এর ভ্যালুকে প্রপার্টি বাইন্ডিং বুলিয়ান হিসাবেই ট্রিট করেছে। তুমি যদি এই পার্টিকুলার এটার উপরে ইন্সপেক্ট করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি লেখা রয়েছে? ডিজাবেলড বলে প্রপার্টিটাকে ফেলে রেখেছে এবং এটা ডিজাবেলড হয়ে গেছে। এই সেম জিনিস যদি আমরা ইন্টারপোলেশন দিয়ে করতাম, তাহলে বুলিয়ান ভ্যালুটাকেও কি হিসাবে নিত? বুলিয়ান হিসাবে নিত না, কি হিসাবে নিত? স্ট্রিং হিসাবে নিত। চলো দেখো, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল পরেরটাতে গেলাম, পরেরটাতে গিয়ে আমি এখান থেকে লিখলাম ডিজাবেলড ইকুয়ালস টু ডবল কোট ভেতরে স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে ভেতরে লিখলাম ইজ ডিজাবেল। এবার কি করবে? এবার যখন অ্যাঙ্গুলার এই এক্সপ্রেশনটাকে পাবে, তো অ্যাঙ্গুলার ইজ ডিজাবেলড এর ভ্যালুটাকে ট্রু তুলবে। কিন্তু ট্রুটাকে কিরকম ভাবে তুলবে? নোটপ্যাডে গিয়ে বোঝাচ্ছি, ভালো করে সূক্ষ্ম ডিফারেন্সটা মাথায় ঢোকাও। যখন অ্যাঙ্গুলার এইরকম ভাবে পাচ্ছে ডিজাবেল ইকুয়ালস টু ইজ ডিজাবেল, তখন অ্যাঙ্গুলার কিরকম এক্সপ্রেশন ফেলছে? ইভ্যালুয়েট করে কি নিয়ে আসছে? নিয়ে আসছে এটা ডিজাবেল ইকুয়ালস টু ট্রু। আর যখন এইটাকে পাচ্ছে অ্যাঙ্গুলার ডিজাবেল ইকুয়ালস টু ইজ ডিজাবেল, তখন অ্যাঙ্গুলার কি ফেলছে? ডিজাবেল ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে ট্রু। তাহলে এই ডবল কোট ট্রু, ইজ দেয়ার এনি ডিফারেন্স? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ট্রু ভার্সেস ডাবল কোট ট্রু? ইয়েস। প্রথমের ট্রুটা হচ্ছে বুলিয়ান টাইপ, যার কোনো ডবল কোট নেই। পরের ট্রুটাকে ডবল কোটে আনছে, তার মানে ট্রুটাকে অ্যাজ আ ভ্যালু স্ট্রিং এ আনছে, তার মানে কাজটা হবে না। দেখি সেটা হয় কিনা। তো ফাইলে গেলাম, সেভল্ট করলাম, দেখো অ্যাপ্লিকেশনে ফেরত যাচ্ছে। এবার এখান থেকে গিয়ে আমরা অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ যাচ্ছি, গিয়ে এই ইজ ডিজাবেলড এর যে ভ্যালুটা ট্রু আছে সেটাকে আমি ফলস করছি। তার মানে দুটো বাটনই এনাবেল থাকবে। দেখি কি করে। এবার অ্যাপ্লিকেশনে ফেরত যাচ্ছে, প্রথমটাকে এনাবেল করে দিল অ্যাঙ্গুলার, পরেরটা এখনো ডিজাবেলড আছে। পরেরটাকে ইন্সপেক্ট করি, দেখো ডিজাবেলড ফেলে রেখেছে। প্রথমেরটাকে ইন্সপেক্ট করি, ডিজাবেলটাকে তুলে দিয়েছে, কিন্তু পরেরটার ক্ষেত্রে ডিজাবেলটাকে এখনো ধরে রেখেছে। কারণ কি? তার কারণ হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন যখনই বুলিয়ান ডেটা টাইপকে পাচ্ছে সেটাকে কনভার্ট করে নিচ্ছে স্ট্রিং এ, ওই জন্য কাজ করতে পারছে না। কিন্তু প্রপার্টি বাইন্ডিং যেহেতু নিজস্ব অন্যান্য ডেটা টাইপেও কাজ করতে পারে, বুলিয়ানকে বুলিয়ান হিসাবেই ট্রিট করতে পারে, ওই জন্য কিন্তু এটা প্রপারলি কাজ করছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই পার্থক্যটা বুঝিয়ে দেওয়া হলো। দিস ইজ আ ভেরি ভেরি ফ্রিকোয়েন্টলি আস্কড ইন্টারভিউ কোয়েশ্চেন। যদি বাদ দিয়ে যাও তো পড়েছো কি মরেছো, এটা আসবেই, এটা জিজ্ঞাসা করবেই কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রিং ইন্টারপোলেশন ভার্সেস প্রপার্টি বাইন্ডিং। তাহলে ব্যাপারটাকে আবার বোঝাবার চেষ্টা করি। এখানে আমরা ডিজাবেলড এর ভ্যালু ধরে রাখো ফলস দিয়েছি, তাহলে ও এটাকে ফলস হিসাবে ট্রিট করছে। আর এই ফলসটাকে ও কি হিসাবে ট্রিট করছে? স্ট্রিং ফলস। যার জন্য আমরা বলতে পারছি এই ফলস বুলিয়ান ভার্সেস ডবল কোট ফলস স্ট্রিং, যার জন্য প্রপারলি কাজ করতে পারছে না। তাহলে আমাকে নোট হিসাবে লিখে রাখতে হবে ইন্টারপোলেশন is a kind of property binding, but it only works with string data type, whereas
property binding can work with different data types, including number, boolean, etc. পুরো জিনিসটাকে আমি কপি করলাম উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। গুগল ক্লাসরুমে গিয়ে আমি এজেন্ডা ক্রিয়েট করে দিচ্ছি, কন্ট্রোল ভি প্লাস এখানে আমরা যে আলোচনাটা করেছিলাম এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা প্রপার্টি বাইন্ডিং বলে সেভ করে দিচ্ছি ইন ডকুমেন্টস, and that I'm also going to send you to here। এখান থেকে ব্রাউজ, এখান থেকে চলে যাচ্ছি আমরা ডকুমেন্টস, সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি প্রপার্টি বাইন্ডিং, ওপেন অ্যান্ড পোস্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো প্রপার্টি বাইন্ডিং ভার্সেস স্ট্রিং ইন্টারপোলেশন কেমন ভাবে কাজ করে। দুটোই আমরা টেমপ্লেটের ডেটা মেম্বারকে এইচটিএমএল এ নিয়ে আসার জন্য কাজে লাগাই, কিন্তু প্রবলেম হচ্ছে ইন্টারপোলেশন ইউজ করলে ও প্রপার্টিটা যাই ডেটা টাইপে থাকুক না কেন সেটাকে সবসময় স্টোর করে স্ট্রিং এ। এর ফলে কি হচ্ছে, যখন বুলিয়ান ডেটা টাইপ নিয়ে বাটন ডিসেবল এনাবেল করতে যাচ্ছি তখনই গিয়ে আমরা কিন্তু পার্থক্যটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রথম একটা ঠিকঠাক কাজ করে যাচ্ছে প্রপার্টি বাইন্ডিং এ, কিন্তু পরে স্ট্রিং ইন্টারপোলেশনটা কিন্তু ওটাকে স্ট্রিং এ ধরছে, ওই জন্য ডিসেবল এর ভ্যালু ফলস দেওয়া সত্ত্বেও বাটন কিন্তু ডিসেবলটি থাকছে। ইজ ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার? জয়পাল, স্যার বাই সৌম্যজিৎ, ডিফল্ট ট্রু রিতেশ, থাকে। দুয়া, প্লিজ রেসপন্স। স্যার বলি ডিসেবলটা বাই ডিফল্ট ট্রু থাকে, মানে যদি ডিসেবল ইয়েটা হ্যাঁ ইউজ বাই করি। ডিফল্ট ঠিক আছে তাই। স্যার বলি ইন্টারভিউ এক্সপ্লেন মানে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে বলতে পারে। হ্যাঁ এক্সাম্পল দিয়েই করতে বলি, না দিলেও তোমাকে বলতে হবে কোশ্চেনের অ্যান্সারে। পার্থক্য বলার সাথে তুমি বাটন ডিসেবল এনাবেলটাকে ঢুকিয়ে দেবে, ওই জন্যই তো শেখানো হচ্ছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। পুরো পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে, পুজোর আগে যেরকম ছেড়েছিলাম সেই রাস্তাকে আবার টেনে দিয়েছি। আশা করি প্রত্যেকে এবার ফ্লোতে চলে এসেছো। আর ফ্লো নষ্ট করো না কিন্তু, কেন আর টেনে দেওয়া কিন্তু পসিবল নয়, কেন অ্যাঙ্গুলার ইজ ভেরি ভাস্ট। ওকে, আই এক্সপেক্ট কি এরপর থেকে প্রত্যেকে টাইম দেবে অ্যাঙ্গুলারকে, রাইট সৌম্যজিৎ? ইয়েস স্যার। অভিষেক, হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই জয়, স্যার। জয়, অনুপম, ইয়েস ইয়েস স্যার। জয়পাল ঘুমোচ্ছে যথারীতি। হ্যাঁ রিতেশ সিং, রিতেশ হ্যাঁ। ঠিক আছে, রিতেশের অসুবিধা নেই। তাহলে এখন রিতেশ যেটা করতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে। তো দুটো জিনিসের ফটো মানে পিকচার নিয়ে নাও। এক নাও অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, এইখান থেকে পুরো ডিটেলসটা নাও। স্ক্রিনশট দেবো তো? হ্যাঁ, হ্যাঁ স্ক্রিনশট। এটা দিয়ে নেবো তো? ওকে, হুম। ডান। নেক্সট হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। দাঁড়াও অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস নিয়ে নাও। হ্যাঁ, নেক্সট। আর নেই কিছু, এই দুটোতেই যা কাজ হয়েছে। প্রত্যেকে এটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করে দাও। এটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কনসার্ন নিয়ে পরের টপিকে আমরা যাব। আগে এটাকে ভালোভাবে তোলো তোমরা, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করো, হয়ে গেলে ডান দেবে। নিতে স্যার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। হ্যাঁ করছি। স্যার একটা প্রশ্ন ছিল, বলি কি যে আমরা যে প্র্যাকটিস গুলো করছি আমরাও ওরকম সেম একটা প্রজেক্টের উপরই ওগুলো রিমুভ করে করবো? হুম, অ্যাঙ্গুলার তো সবই প্রজেক্ট মানে বেসিক। তোমার তো প্রজেক্ট অলরেডি না তৈরি আমি করা আছে, ওই প্রজেক্টের মধ্যেই করে দাও। আর যদি চাও তাহলে নতুন মানে প্রজেক্ট তৈরি করে তার মধ্যেও করতে পারো।
ওকে স্যার। কি প্রশ্নটা কি এতে কোনো মানে প্রবলেম নেই বলছিলে, তো? বলতে দিলাম না? না, না কেন স্যার, প্রবলেম হবে? বলতে তোমার দিলেন না কম্পিউটারে নয়, আমি হার্ড ডিস্ক, তোমার কম্পিউটারে হার্ড ডিস্ক যতদিন তোমাকে অ্যালোকেশন প্রোভাইড করতে, তুমি যত খুশি প্রজেক্ট তৈরি করতে পারো। ইটস আপ টু ইউ। আলটিমেটলি ওটা প্রজেক্টের মধ্যে করতে হবে, সে নতুন প্রজেক্ট তৈরি করে করো কি এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে করো, ডাজন্ট ম্যাটার। তবে শুরুর দিকে যেহেতু রয়েছে, তুমি এটা এক্সিস্টিং প্রজেক্টেই করতে পারো, ঠিক আছে? এটার জন্য আলাদা একটা প্রজেক্ট করে দরকার নেই, ঠিক আছে? এরপরে ধরো যখন ঠিক টু আছে। ওয়ে ডেটা বাইন্ডিং শেখাবো, রাউটিং শেখাবো, তখন আমি নিজেও আলাদা আলাদা প্রজেক্ট তৈরি করবো। কারণ আমি ওকে এন্ড স্যার। অফ দ্য ট্রেনিং প্রত্যেকের কাছে প্রত্যেকটা প্রজেক্ট যাতে থাকে অ্যাজ আ মডিউল, সেটা মেক শিওর করবো। ওকে? ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। হুম।
স্যার ওই দুটো বাটন করবো তো শুধু?
অভিষেক ধোয়া দেখাও। হ্যাঁ স্যার দেখাচ্ছি। আর অনুপম এখনো ডান লেখনি। হ্যাঁ স্যার। অনুপম ডান লেখো তাড়াতাড়ি। দেখালে তো হবে না, তুমি আমাকে মুখে বলো প্রপার্টি বাইন্ডিং আর ইন্টারপোলেশনের পার্থক্যটা এক্সপ্লেন করো। হ্যাঁ স্যার। স্যার প্রপার্টি বাইন্ডিং মেনলি সব রকমের ডেটা টাইপ সাপোর্ট নেয়, আর এখানে স্ট্রিং ইন্টারপোলেশন খালি স্ট্রিং টাইপ ডেটা টাইপকে সাপোর্ট নেই। যা কিছু রিটার্ন করে সব কিছু স্ট্রিং টাইপের হয় কিংবা কনভার্ট করে নেয় স্ট্রিং এ। এখানে যেমন যেটা করা হচ্ছে, আমরা একটা বাটন নিচ্ছি, সেটাকে বাটনের একটা ডিসেবলড প্রপার্টিকে আমরা এই মানে একটা মেম্বার পার্সন বানিয়ে পর সেটার দ্বারা করতে চেয়েছি। তো এখানে আমরা একটা মানে ডেটা মেম্বার বানিয়ে নিয়েছি বুলিয়ান টাইপের, যেটা হচ্ছে ডিসেবলড বলে, ইজ ডিসেবলড বলে একটা ডেটা মেম্বার বানিয়েছি, যেটাকে আমরা ইনিশিয়ালি ফলস রেখেছি। তো এটাকে আমরা অ্যাপ কম্পোনেন্টের ভিতরে প্রপার্টি বাইন্ডিং এর থ্রু দিয়ে একবার কল করেছি, আর একবার ইয়ে দিয়ে ওই স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে কল করেছি। তো প্রপার্টি বাইন্ডিং এর টাইমে এটা আমাদের কাছে বুলিয়ান টাইপেরই রিটার্ন হয়েছে, তার জন্য আমাদের মানে যে ডিসেবলড করেছিলাম সেটা ফলস হয়েছে। আর যেটা আমরা যে টাইমে এটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে কল করেছিলাম, তখন এটা মানে স্ট্রিং টাইপের এসেছিল, তার জন্য বাই ডিফল্ট ডিসেবলটা ট্রু থাকে, তার জন্য এটা বাটনটা ডিসেবল আছে এখানে। ঠিক আছে, হয়েছে। হিতেশ সিং। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা ডেটা টাইপ নিয়েছি ইজ ডিসেবলড, এটা একটা বুলিয়ান ফাংশন নিয়েছি ফলস। অ্যান্ড এইখানে আমরা প্রপার্টি বাইন্ডিং এ ওই ডেটা টাইপকে কল করেছি ইজ ডিসেবলড, এইখানেও অ্যাজ আ বুলিয়ানই আছে, বাট হ্যাঁ, এইখানে স্ট্রিং ইন্টারপোলেশনেও অ্যাজ আ স্ট্রিং লাইক ফলসটাকে এইখানে ঠিক আছে। জয় পাল। হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। একটু বড় বড় লেখাগুলো। কন্ট্রোল প্লাস দিয়ে বড় করো। দাও দাও, কন্ট্রোল প্লাস দিয়ে দেখো, দেখতে পাওয়া যাচ্ছে না। এবার স্যার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু নেমে পর সেমিকোলন দাওনি কেন? লাইন নাম্বার 11। 9 নম্বর। ও ওটা না দিলেও চলে, টাস্ক, কিন্তু ব্যাটটা কি এটা দু না। নম্বর কেটে নিলাম। ঠিক আছে বলো এবার স্যার। এক্সপ্লেন করো। স্যার এখানে একটা ডেটা টাইপ বানিয়েছি যেটা বুলিয়ান, যার নাম অ্যানোনিমাস। আর এই এটাকে দুটো বাটনের মধ্যে ডিসেবল করে সেটাকে কল করেছি। তো এটা একটা প্রপার্টি বাইন্ডিং এ, আর এটা স্ট্রিং ইন্টারপোলেশন এ। তো ব্যাপারটা হচ্ছে যে এটা স্ট্রিং ইন্টারপোলেশনটা ডেটা টাইপ বুঝতে পারে না, মানে অলরেডি যে কোনো ডেটা টাইপটাকে ও স্ট্রিং এ কনভার্ট করে নেয়। তো এখানে বুলিয়ানটা কাজ করছে না, মানে কাজ করবে না। আর প্রপার্টি বাইন্ডিং এ সব ডেটা টাইপই কাজ করে। ঠিক আছে।
সৌম্যজিৎ দাস। হ্যাঁ স্যার দেখাচ্ছি। বল এবার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? না, দেখতে পাইনি। ওকে স্যার, শেয়ার এক মিনিট। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ দেখো। হ্যাঁ স্যার। স্যার এখানে স্ট্রিং ইন্টারপোলেশন আর প্রপার্টি বাইন্ডিং এর ডিফারেন্সটা দেখাচ্ছিলাম। এখানে একটা ইজ ডিসেবল বুলিয়ান ফাংশন নিয়েছি, যেটা প্রিডিফাইন ফলস রেখে দিয়েছি, আর সেটা অ্যাপ কম্পোনেন্টে কল করেছি একবার স্ট্রিং ইন্টারপোলেশনের জন্য। স্ট্রিং ইন্টারপোলেশনে কি করছে, ওটাকে বুলিয়ান থাকা সত্ত্বেও ওটাকে স্ট্রিং হিসাবে ডিটেক্ট করছে, যার জন্য বাটনটা এখানে ডিসেবল ফলস থাকা সত্ত্বেও এখানে এটা ডিসেবল করে রেখে দিয়েছে। বাট প্রপার্টি বাইন্ডিং এ ওটা বুলিয়ান হিসেবেই দেখছে, কারণ প্রপার্টি বাইন্ডিং যে কোনো রকম ডেটা টাইপের উপর কাজ করে। Right. স্ট্রিং ইন্টারপোলেশনটা অনলি ফর যে কোনো ডেটা টাইপ থাকুক না কেন ওটা স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে নিজের থেকে। রাইট। হ্যাঁ, তো ওই জন্য প্রপার্টি বাইন্ডিং এর ইজ ডিসেবলটা ফলস সেটটা শো করছে, বাট যার জন্য বাটনটা ডিসেবল নেই আর, কিন্তু স্ট্রিং ইন্টারপোলেশনের ক্ষেত্রে ওটা ডিসেবলই থেকে যাচ্ছে স্টিল। আচ্ছা, সকলে তো ডিফারেন্স গুলো বললো, এবার তুমি আমাকে একটা সিমিলারিটি বলো তো, যে প্রপার্টি বাইন্ডিং আর স্ট্রিং ইন্টারপোলেশনের মধ্যে সিমিলারিটি কি আছে? হ্যাঁ স্যার দেখাচ্ছি। স্যার এই যে এখানে যেরকম আমি ইয়েটা করেছি, এই সাম বা সাবট্রাকশন আগে করেছিলাম যেটা আগের দিনে, এখানে এটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে করা আছে সামটা। এই 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 পার্টিকুলার সামটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে করা আছে, আর এটা প্রপার্টি বাইন্ডিং দিয়ে করা আছে। দুটোর ক্ষেত্রেই এটা আমাকে অ্যান্সার দিচ্ছে, কারণ নাম্বার বা ইয়ে ক্ষেত্রে প্রবলেম দেয় না। এটা কারণ আমি এখানে ফাংশন দিয়ে দুটোকে আগে বানিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে ও রিটার্নটা এখানে যাই যে টাইপই থাকুক না কেন। সিমিলারিটিটা প্রপার্টি হ্যাঁ স্যার। বাইন্ডিং ক্লাসের ডেটা মেম্বারকে এইচটিএমএল এ নিয়ে দুটোই আসে, ডেটা বাইন্ড হুম করে এটাই। দুটোই হুম ক্লাসের ডেটা মেম্বারকে এইচটিএমএল এ নিয়ে আসে, একটা স্ট্রিং এ নিয়ে আসে আর একটা নিজস্ব ডেটা টাইপে নিয়ে আসে, হ্যাঁ কিন্তু স্যার। দুটোরই এক্সিকিউশন ফ্লো টেমপ্লেট ক্লাস টু টেমপ্লেট এইচটিএমএল। হুম তার মানে আমরা বলতে পারি স্ট্রিং ইন্টারপোলেশন ইজ আ কাইন্ড অফ প্রপার্টি বাইন্ডিং উইথ আ মেজর ডিফারেন্স, ইট অনলি ওয়ার্কস অ্যারাউন্ড দ্য স্ট্রিং ডেটা টাইপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো আমি নোটে লিখে দিয়েছি, এমএস পেন্টের যে নোটটা আছে তাতে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে আর একটা প্রশ্ন, যে ওই স্ট্রিং ডেটা টাইপ এই ব্যাপারটা ছাড়া আর একটা পার্থক্য বলতে হবে ইন্টারপোলেশন আর প্রপার্টি বাইন্ডিং এ, সেটা কিন্তু করানো আছে। কি না, স্ট্রিং ইন্টারপোলেশন কিন্তু এরিথমেটিক ক্যালকুলেশন পারফর্ম করতে পারে। আমি যে কোনো ধরনের এক্সপ্রেশন যদি ডবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, লাইক 2 + 2 - হ্যাঁ 2 স্যার। / 2 - 1, ও কিন্তু ক্যালকুলেট করে আউটপুটটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেখাচ্ছে, কিন্তু এরিথমেটিক ক্যালকুলেশন পারফর্ম করতে পারছে। ওই সেম জিনিস কিন্তু আমি প্রপার্টি বাইন্ডিং এ করতে পারবো না। বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। এগুলো মাথায় রাখবে, কিন্তু একদম কনক্রিট অ্যান্সার দিতে হবে, ওকে? ওকে স্যার। এটা হয়ে যাওয়ার পর থিওরি গুলো পড়বে প্রত্যেকে। আচ্ছা, এবার অনুপম দাস ডান কিছুতেই লিখলো না বলা সত্ত্বেও। অনুপম দাস, স্যার প্রবলেম হয়ে গেছে স্যার হঠাৎ করে। সেই প্রবলেমটা তো লিখবে, যে প্রবলেম ডান না হলে প্রবলেম প্রবলেম টাইপ করে দেবে, তাহলে তো বুঝতে পারবো আমরা কি প্রবলেম হয়েছে। দেখাও, সকলে সলভ করো প্রবলেমটা। স্যার পুরো ইয়েটা উড়ে গেছে, আমি আবার নতুন করে করেছি স্যার আবার। ও বাবা, তাহলে তো এটা অন্য প্রবলেম, তাহলে ছেড়ে দাও। তাহলে আবার নতুন করে করে ফেলেছো? হ্যাঁ স্যার করছি অলরেডি, একটুখানি বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কিছু বলার নেই। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, এবারে আমি একটা ছোট্ট জিনিস দেখাবো, মানে এটা
অ্যাঙ্গুলারেও হবে, নর্মাল জাভাস্ক্রিপ্টেও হবে। আমি এটাকে টাইপ করছি চ্যাট বক্সে, এর অ্যান্সারটা কেউ এক্সিকিউট না করে আমাকে বলবে কি হবে, ঠিক আছে? সুতরাং এটাকে দেখতে থাকো, আমি কনসোলে টাইপ করছি। ধরে নাও, এক সেকেন্ড, var a equals to 1 2 3 4 5। কেউ মাঝখানে টাইপ করবে না চ্যাট বক্সে? var b equals to a, var c equals to b dot plus splice 0 comma 1, console dot log of a। কত অ্যান্সার আসবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ পারপাস। পুরো জিনিসটাকে একবার দেখে নাও আমি কি করেছি। var a বলে একটা ভেরিয়েবল, একটা অ্যারে নিয়েছি, তার মধ্যে 1 2 3 4 5 লিখেছি। var b এর মধ্যে আমি a টাকে কপি করেছি, তার মানে b এর মধ্যে এখন a এর ভ্যালুটা রয়েছে 1 2 3 4 5 অ্যারে। আর var c এর মধ্যে আমি b ডট স্প্লাইস করে 0 কমা 1 করেছি। স্প্লাইস ফাংশনটা জানো না, আমি বলে দিই। স্প্লাইস ফাংশন কি করে? অ্যারে থেকে এলিমেন্টকে রিমুভ করে। 0 কমা 1 মানে হচ্ছে প্রথম এলিমেন্টটাকেও রিমুভ করে দিচ্ছে। 0 পজিশনে প্রথম এলিমেন্টটাকে যেটা পাচ্ছে সেটাকে রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে দেওয়ার পর 2 3 4 5 কে স্টোর করছে কোথায়? সি তে। কিন্তু কনসোল ডট লগ এর মধ্যে লেখা রয়েছে এ। এখন এই এ এর ভ্যালু কত হবে? খুব কনসেপচুয়াল, বুঝে শুনে অ্যান্সার দেবে। এই কনসোল ডট লগ এর ভ্যালুটা কি করে হবে? হ্যাঁ, এটা সলভ, প্রত্যেকে অ্যান্সারটা এখানে টাইপ করে দিতে পারো, আমি 10 মিনিট টাইম দিচ্ছি, করতে থাকো। আচ্ছা, বলে এ ভেরিয়েবলে যেটা ছিল ওটাই তো। যার যেটা অ্যান্সার মনে হবে লিখে দেবে।
হ্যাঁ সৌম্যজিৎ বলো। স্যার বলছি অ্যান্সার তো স্যার পেয়ে গেছি, সেটা তো আলাদা কথা। কিন্তু তুই রান করিয়ে দেখেছো? হ্যাঁ রান স্যার, কিন্তু করিয়ে দেখেছো কথা হচ্ছে, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে স্যার, কি মানে তাহলে করে? তো অপোজিট ডিরেকশনে তো তাহলে তো মানে কাজ করছে, মানে মিন্স আমার এখানে এ কে তো আমি কোনোভাবে সি এর সাথে লিঙ্কই করিনি, বাট এ অটোমেটিক ভ্যালু চেঞ্জ করছে। রাইট। 2 3 4 5 তো ইয়ে করছে, প্রিন্ট করছে, কিন্তু আমার সাথে এর সাথে তো সি এর তো কোনো লিঙ্কই নেই। লিঙ্ক আছে কি নেই সেটা দেখো ভালো করে। হ্যাঁ স্যার, সেটা মানে আমি যেন অ্যান্সার এবার মানে পেও প্রত্যেকে আমি যারা যারা চেঞ্জ অ্যান্সার করেছি। দিয়েছো তারা এবার এটাকে চ্যাট বক্স থেকে কপি করে নর্মাল জাভাস্ক্রিপ্টে রান করিয়ে দেখো অ্যান্সার কি, যেটা সৌম্যজিৎ করেছে। করার পর আরো 10 মিনিট দিচ্ছি, ভেবে অ্যান্সারটা দাও যে কেন হচ্ছে এরকম। হ্যাঁ স্যার, রান করে দেখলাম কিন্তু বুঝতে তো পারছি না। ওই জন্যই তো ক্লাসে এটাকে করানো। রান না করিয়ে 99.9% স্টুডেন্ট অ্যান্সার দেয় 1 2 3 4 5, বাট কারেক্ট অ্যান্সার হবে 2 3 4 5? 2 3 4 5। কেন? কেন? এর জন্য দুটো কনসেপ্ট পড়তে হবে, একটা হচ্ছে শ্যালো কপি আর একটা হচ্ছে ডিপ কপি। এখানে যে কপিটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শ্যালো কপি। চলে যাচ্ছি এখানে, বি এর মধ্যে যখন এ কে অ্যাসাইন করা হচ্ছে, আপনার টিম জাভাস্ক্রিপ্ট কিন্তু নর্মাল ভেরিয়েবলের ইকুয়েশন করছে না। এক্ষেত্রে ও এ এর মেমোরিকে বি এর মেমোরির সাথে মার্জ করছে। ঠিক আছে? তার মানে বি থেকেও যদি স্প্লাইস করি তাহলেও এ থেকে যাবে, এ থেকেও যদি স্প্লাইস করি তাহলেও বি তে হ্যাম্পার হবে। কেন এখানে বি আর এ কে যখন ইকুয়াল দেওয়া হচ্ছে, দুটোর মেমোরিকে ইকুয়াল করছে জাভাস্ক্রিপ্ট, দুটো ভেরিয়েবলকে ইকুয়াল করছে না। ফলে যখন তুমি বি থেকে স্প্লাইস করছো, বি এর মধ্যে কে রয়েছে, এ, দুটোর মেমোরি অ্যালোকেশন সেম, তাহলে দুটোর মেমোরি থেকেই একটাই কপিকে ও হিট করছে এবং সেখান থেকে রিমুভ করে দিচ্ছে। বুঝতে পারা গেল? মানে এক্সট্রা ভাবে মেমোরি অ্যালোকেট করে না এটাতে। না, করে না জাভাস্ক্রিপ্ট। করতে পারে তুমি যদি ইনস্ট্রাকশন দাও, যেটা আমি দিয়েছি তাতে করবে না। প্রত্যেকেই এক্সাম্পলটাকে কপি করে একবার রান করিয়ে নাও। একটা ছোট্ট ফাংশন তৈরি করে অ্যাঙ্গুলারে এটাকে রান করিয়ে নাও।
আচ্ছা চলো একটা ছোট্ট টপিক দিয়ে এই জিনিসটাকে আমি করিয়ে দিচ্ছি, প্রত্যেকে দেখবে এবং বুঝবে, ঠিক আছে? নর্মাল জাভাস্ক্রিপ্টের ব্যাপারে অ্যাঙ্গুলারে আমি করাচ্ছি না, অ্যাঙ্গুলারে আজকে এইটুকুনি থাক, এতদূর পর্যন্ত সকলে আগে ভালোভাবে করে নাও, তারপর নেক্সট টপিকে যাব। এবার দেখো অ্যাঙ্গুলারেই করব, নর্মাল অ্যারের এই কনসেপ্টটাকে একটু ডিপলি জানবো। তো রিসেন্টলি স্যাম স্টিলে প্রচুর স্টুডেন্ট প্লেসড হয়েছিল, তাদের কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছিল, ঠিক আছে? ওই জন্যই আমি এটা করিয়ে দিলাম ক্লাসের মধ্যে। এটা জানার জন্য যে কনসেপ্টটা জানা দরকার সেটাও আমি কভার করে দিচ্ছি। হোয়াট ইজ শ্যালো কপি অ্যান্ড ডিপ কপি ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্টে দু ধরনের কপি মেকানিজম কাজ করে, একটাকে বলা হয় শ্যালো কপি আর একটাকে বলা হয় ডিপ কপি। তো দেখা যাক কি ব্যাপার। জাভাস্ক্রিপ্ট ইজ আ হাই লেভেল ডাইনামিক্যালি টাইপড client side scripting language. JavaScript adds functionality to static HTML pages. Like most other programming languages, JavaScript allows supports the concept of deep copy and shallow copy. Shallow copy কি? When a reference variable is copied into a new reference variable using the assignment operator. বলছে যখন একটা রেফারেন্স ভেরিয়েবল আর একটা রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে কপি হয় ইউজিং দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ইকুয়াল সাইন দিয়ে, a shallow copy of the reference object is created. ওর একটা রেফারেন্স অবজেক্ট তৈরি হয়, মানে বলছে তুমি যখন অ্যারের ক্ষেত্রে এরকম ধরনের স্টেটমেন্ট লিখবে, var a ইকুয়ালস টু কি, তার মানে বি এর একটা রেফারেন্স তৈরি হচ্ছে এতে, নর্মাল ভ্যালু শুধু কপি হচ্ছে না, বি এর একটা রেফারেন্স এতে স্টোর হচ্ছে, যেটাকে বলা হচ্ছে শ্যালো কপি। আরো পড়া যাক। In simple words, reference variable mainly stores the address of the object it refers to. When a new reference variable is assigned to the value of the old reference variable, the address stored in the old reference variable is copied into the new one. This means both the old and new reference variable point to the same object in memory. As a result, if the state of the object changes through any of the reference variable, it is reflected for both. Let us take an example and understand it better. এক্সাম্পল আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, যখন আমরা এরকম একটা কোনো কথা লিখছি var a equals to b, তখন b এর রেফারেন্সটা a তে স্টোর হচ্ছে। এর ফলে b এবং a একই মেমোরিকে পয়েন্ট করে রাখছে। এবার a থেকে স্প্লাইস করো কি b থেকে স্প্লাইস করো, দুটোই কিন্তু একই ভেরিয়েবলের ওপর হ্যাম্পারিংটা হচ্ছে। এটাকে বলা হচ্ছে শ্যালো কপি। এটাকে কি কপি বলা হচ্ছে? শ্যালো কপি। চলো এখানে আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে করেছি। কি ভ্যালু পেয়ারে অ্যারে নিয়েছি, var এমপ্লয়ি, ইআইডি E102, ইনেম জ্যাক, অ্যাড্রেস নিউ ইয়র্ক, স্যালারি 50,000। তাহলে এটা একটা নর্মাল অ্যারে, এটা নিয়ে বোঝা নিয়ে কোনো ব্যাপার নেই। কি ভ্যালু পেয়ার অ্যারে বা অবজেক্ট টাইপ অফ অ্যারে, ইআইডি তে E102 আছে, ইনেমে জ্যাক আছে, অ্যাড্রেসে নিউ ইয়র্ক আছে, আর স্যালারিতে 50,000 আছে। ভেরি নাইস। এবার আমি এখানে লিখলাম কনসোল ডট লগ এমপ্লয়ি এমপ্লয়ি। তাহলে এবার পুরো এমপ্লয়িটাকে দেখাচ্ছে, যে এমপ্লয়িটা এখানে আছে তার ডিটেলসটা দেখাবে। এবার আমি শ্যালো কপি করছি, var নিউ এমপ্লয়ি ইকুয়ালস টু এমপ্লয়ি। এটাকে কি কপি বলা হচ্ছে? শ্যালো কপি। তার মানে এই এমপ্লয়ির যে রেকর্ডটা সেটা শুধু নিউ এমপ্লয়িতে কপি হচ্ছে তা নয়, এই এমপ্লয়ির যে রেফারেন্স, যে মেমোরি লোকেশন, সেটাও এখন নিউ এমপ্লয়িতে চলে আসছে। তার মানে একটাই মেমোরি অ্যালোকেট হচ্ছে, যাকে নিউ এমপ্লয়িও পয়েন্ট করে রেখেছে, এমপ্লয়িও পয়েন্ট করে রেখেছে। এবার কনসোল ডট লগ করে নিউ এমপ্লয়িকে প্রিন্ট করছি, নিউ এমপ্লয়িও দেখাচ্ছে। এবার কনসোল ডট লগ করে আফটার মডিফিকেশন, দেখো এবার একটা মডিফিকেশন করছি, নিউ এমপ্লয়ি ডট ইনেম কে জ্যাক থেকে বেক করছি, আর কনসোল ডট লগে পুরোনো এমপ্লয়ি অবজেক্টটাকে প্রিন্ট করছি। কিন্তু আমরা দেখবো ওটা কিন্তু নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে শ্যালো কপি। এই কি কপি বলা হচ্ছে? শ্যালো কপি। যে মডিফিকেশনটা দুটোতেই হচ্ছে। এক্সপ্লেনেশন এখানে আমরা দিচ্ছি, from the above example it seems that when the name of the new employee is modified, it is also reflected for the old employee object. This can cause data inconsistency. This is known as shallow copy. The newly created object has the same memory address as the old one. Hence, any change made to either of them that attributes for both.
To overcome this problem, deep copy is used. If one of them is removed from the memory, then other one ceases to exist. In a way, the two objects are interdependent. এইটাকে ওভারকাম করবার জন্য ওরা কি নিয়ে এলো? ডিপ কপি কনসেপ্ট নিয়ে। ডিপ কপি কি করছে? এখানে মাঝখানে আমরা একটা স্পেস মেরে দিই, এন্টার। ডিপ কপি কি করছে? ডিপ কপি বলছে, আনলাইক দ্য শ্যালো কপি, ডিপ কপি মেক্স দ্য কপি of all the members of the old object and allocates in a separate memory location for the new object and then assign the copied members to the new object. In this way, both of the objects are independent to each other, and in case of any modification happen either to old or new one, that will not affect each other. Also, if one of the object is deleted, then other still remains in the memory. Now create a deep copy of an object in JavaScript. We use JSON.parse and JSON.stringify method. Let us take an example and understand it better. দেখো কি করেছি, সেম এমপ্লয়ি অবজেক্ট থেকে নিয়েছি, PID E102 নিয়েছি, ইনেম জ্যাক নিয়েছি, অ্যাড্রেস নিউ ইয়র্ক নিয়েছি, 5000। এবার এখানে কি করেছি, har new employee equals to json.parse json.stringify of employee। এই json.parse কি করছে, ডিপ কপি করছে, ডিপ কপি করে নিউ এমপ্লয়িকে সেপারেটলি মেমোরিতে অ্যালোকেট করছে। এরপরে console.log করে মডিফিকেশন করছি, মডিফিকেশন করার পর আমি ওল্ড এমপ্লয়ি নিউ এমপ্লয়ি দুটোকেই প্রিন্ট করছি, দুটো আলাদা রেজাল্ট দেখাচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট গাইস। তো আমরা যে কেস স্টাডিটা দেখলাম সেটা কি কপি ছিল? শ্যালো কপি ছিল। এই কনসেপ্ট না জানলে ইন্টারভিউতে গিয়ে ধরিয়ে যাবে। তো চলো আমরা এটাকে সিম্পলি একটু করে দেখাবার চেষ্টা করি। শ্যালো কপি অ্যান্ড ডিপ কপি এক্সাম্পল। তো প্রত্যেকে দেখতে থাকবে। তো এইখানে গিয়ে আমি বেসিক্যালি কি করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যাডিং আ জেসন বা অ্যাডিং আ কি ভ্যালু পেয়ার অ্যারে, কি ভ্যালু পেয়ার অ্যারে, পাবলিক এমপ্লয়ি। বলে টাইপস্ক্রিপ্টেও সেম কাজ করে। হ্যাঁ হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের জব। কোলন এনি দিয়েছি, মানে যে কোনো ডেটা টাইপ নিতে পারে ভেতরে। তার ভেতরে গেলাম, এখানে আমি দিলাম ইআইডি 1001, নেক্সট নেম, এটা দিয়ে দিলাম জ্যাক, নেক্সট স্যাল, এটা দিয়ে দিলাম 15,000। বুঝতে পারা গেছে? এবার এখান থেকে আমরা একটা ফাংশন নিয়ে এলাম, শ্যালো কপি। আর এখানে আমি আর একটা ডেটা মেম্বার নিয়ে রাখছি, পাবলিক নিউ এমপ্লয়ি কোলন এনি ইকুয়ালস টু ব্ল্যাক। আর এখানে গিয়ে আমি লিখছি দিস ডট নিউ এমপ্লয়ি ইকুয়ালস টু দিস ডট ওল্ড এমপ্লয়ি। আর এটাকে আমরা কি বলছি, শ্যালো কপি। মিনস both new employee and employee objects are pointed to same memory. If we do any modification, that will reflect both objects. This leads to data inconsistency, which gets overcome by deep copy concept, where both new and old objects will store in separate memory block. লিস্ট করে লিখে দিলাম। এবার দেখো নিউ এমপ্লয়ি ইউজ দিস এমপ্লয়ি করেছি। এবার আমরা কি করছি, এখান থেকে আমরা বলে দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমি করে দিচ্ছি একটা console.log this dot new employee
আবার এখান থেকে করে দিচ্ছি কনসোল ডট লগ দিস ডট ওল্ড এমপ্লয়ি। তার আগে আর কনসোল ডট লগের এখানে লিখে দিচ্ছি ফর মডিফিকেশন। আর শ্যালো কপিকে আমি কল করব কোথায়? এখান থেকে শ্যালো কপি ফাংশনটাকে কল করে নিচ্ছি। কল করে নিয়ে আমি অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ চলে যাচ্ছি, আর এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি শ্যালো কপি ভার্সেস ডিপ কপি। এখান থেকে এন্টার দিচ্ছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে শ্যালো কপি বলে ফাংশনটাকে কল করে। ভেরি নাইস। তো এখান থেকে আমরা অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ যাই। এখান থেকে শ্যালো কপি আছে, শ্যালো কপিটাকে রান করাচ্ছি প্যারাগ্রাফের থ্রু দিয়ে সেভ ইট অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। লেটস গো টু কনসোল। দেখে নাও এখানে অনেকবার হয়েছে, তো একবার রিফ্রেশ করি। দেখো বিফোর মডিফিকেশন দুটোই সেম আছে, জ্যাক আর এটাতেও আছে জ্যাকের রেকর্ড, দেখতে পাচ্ছ সেম আছে। এবার আমি মডিফিকেশন করছি, তাহলে এখান থেকে চলে গেলাম কনসোল ডট লগ আফটার মডিফিকেশন। মডিফিকেশনটা আমি নতুন এমপ্লয়ি অবজেক্ট দিয়ে করছি। দিস ডট নিউ এমপ্লয়ি ডট নেম ইকুয়ালস বেক। মডিফিকেশন হলো, নেমটাকে আমি চেঞ্জ করেছি। আমি এবার দেখবো পুরোনো অবজেক্টে সেটা রিফ্লেক্ট হয়েছে। এন্টার মারলাম, আর এই দুটো কনসোল লগকে কপি করে দিলাম। নিউ এমপ্লয়ি এবং ওল্ড এমপ্লয়ি দুটোতেই ওটা রিফ্লেক্ট হচ্ছে কিনা আমরা দেখবো। সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো আফটার মডিফিকেশন এটাও বেক, এটাও বেক। নিউ এমপ্লয়িতেও চেঞ্জ, ওল্ড এমপ্লয়িতেও চেঞ্জ। তার মানে এইভাবে যদি আমি কোনো ডেটা ডিলিট করে দিই তাহলে সেটাও দুটো থেকে রিমুভ হয়ে যাবে। এটা একটা ডেটা ইনকনসিস্টেন্সি প্রবলেম। এটাকে ওভারকাম করব কিভাবে? এটাকে ওভারকাম করবার জন্য ইন্ডাস্ট্রি ইন্ট্রোডিউস করলো আমার কাছে কি ডিপ কপি কনসেপ্ট। ডিপ কপিতে কি বলছে, আমরা সেপারেট মেমোরি ব্লকে এটাকে স্টোর করবো এরকম ভাবে। এখান থেকে লিখবো দিস ডট নিউ এমপ্লয়ি ইকুয়ালস টু জেসন ডট পার্স বলে একটা ফাংশন। এই জেসন ডট পার্স ফাংশনটা কি করে, নিউ তুমি এখান থেকে দেখতে পারো আলাদা করে এটাকে স্টোর করে। তো এখান থেকে আমরা কি করছি, এটার মধ্যে ঢুকলাম, এর ভেতরে আবার দিলাম জেসন ডট স্ট্রিংটিফাই অফ দিস ডট এমপ্লয়ি। নাও আগেরটা যে ছিল বিফোর মডিফিকেশন আর আফটার মডিফিকেশন পুরো কপি করে নিলাম এখান থেকে, করে দেখি চেঞ্জেস আসছে কিনা। এখানে চেঞ্জেস উইল বি নোটিসড টু নিউ এমপ্লয়ি অনলি বিকজ ইটস এন ডিপ কপি। আর ডিপ কপিকেও আমায় কল করতে হবে। তো অ্যাপ কম্পোনেন্ট ডট টিএক্স, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল গাইস, প্যারাগ্রাফ এগেন, ডবল সেকেন্ড ব্র্যাকেট, ডিপ কপি। নাও ফাইল। আচ্ছা আরেকটা করে নাও, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এর ডিপ কপির মধ্যে ঢুকে কনসোল ডট লগ ডিপ কপি একটা হেডিং দিয়ে দাও, যাতে ইউজার বুঝতে পারে। আর এখানে গিয়েও একটা কনসোল ডট লগ শ্যালো কপি, যাতে বুঝতে পারে। ফাইল, সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো ডিপ কপিতে কি হচ্ছে, শুরুতে বেক বেক ছিল, আর এখান থেকে যখন আফটার,
এটা আগে থেকে যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে এই লাইনটাকে পেয়ে যাচ্ছে, শ্যালো কপিটাকে আপাতত বন্ধ করে রেখে আমরা এক্সাম্পলটা লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। চলো দেখো, বিফোর মডিফিকেশন দুটোই জ্যাক জ্যাক ছিল, কিন্তু দুটো আলাদা মেমোরিতে স্টোর হয়েছে। তার কারণ কি দেখ, নিউ এমপ্লয়িটা চেঞ্জ হয়ে বেককে ধরেছে, বাট ওল্ড এমপ্লয়ি এখনো জ্যাককে ধরে রেখেছে। বুঝতে পারছো? তার মানে আমি কি বলেছিলাম, নতুন চেঞ্জেসটা আমরা কোথায় নোটিস করতে পারবো? নতুন চেঞ্জেসটা কিন্তু আমরা নতুন করতে পারবো নিউ এমপ্লয়িতে, ওল্ড এমপ্লয়িতে নয়। তাহলে নিউ এমপ্লয়ির ক্ষেত্রে তুমি দেখো কি হয়েছে, বেক চেঞ্জেসটা হয়েছে, বাট ওল্ড এমপ্লয়ির ক্ষেত্রে চেঞ্জেসটা হয়নি। কিন্তু আগেরটার ক্ষেত্রে দুটোতেই আমরা চেঞ্জেসটাকে লক্ষ্য করতে পারছিলাম, যেটা আমি তোমাদের করতে দিয়েছিলাম সেটাকে স্যালো কপি বলে। কিন্তু যেহেতু স্যালো কপির পর আবার আমি এটাকে কল করছি, ওই জন্য ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, শ্যালো কপি, আর এটা মডিফাইড হয়ে যাচ্ছে ডিপ কপি। আমি ডিপ কপিটাকে বাদ দিয়ে শ্যালো কপিটা দেখাচ্ছি আবার। এবার শ্যালো কপিতে কি হচ্ছিল, ও বানান ভুল লিখে দিয়েছি। ও দেখো, শ্যালো কপিতে কি হচ্ছিল, দুটোই রিফ্লেক্টেড, ওল্ড মেমোরিও রিফ্লেক্টেড, নিউ মেমোরিও রিফ্লেক্টেড। কিন্তু যখন আমরা এটাকে ওভারকাম করবার জন্য নিয়ে এলাম ডিপ কপি, এখানে আবার বানান ভুল হয়ে গেল, তখন শ্যালো কপিটাকে বন্ধ করে দিচ্ছি যাতে একই আর এটা মডিফাইড না হয়। কন্ট্রোল এক্স। ডিপ কপির ক্ষেত্রে দেখো, যেটাকে মডিফাই করছি সেটাই হচ্ছে, বেক অ্যান্ড জ্যাক এইটা লেখা রয়েছে, আর কোনো অসুবিধা কিন্তু এখানে আমাদের হয়নি। তাহলে এটা হয়ে গেল আমাদের শ্যাডো কপি আর ডিপ কপির ডিফারেন্স। আমি এখন দুটোকেই পুট অন করে দিলাম, এখানে ফাইল থেকে সেভ অল করে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ পারপাস। একটু বড় বড় কোম্পানি কিন্তু এরকম ডিপ নলেজ থেকে কোয়েশ্চেন করে, আর সেই জন্যই আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম, যেন এই এক্সাম্পলটা মাথায় থাকে, তাহলে বুঝতে পারো যে মেমোরি রেফারেন্সটা কিন্তু কিরম ভাবে হচ্ছে। এটাকে আর একটু ছোট্ট জিস্ট করে দিচ্ছি আমি একটা এমএস পেন্টে গল্প করে। এমএস পেন্টে আমরা কি করছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার এখানে একটা মেমোরি অ্যালোকেট হলো, আমি যে এক্সাম্পলটা তোমাদের করতে দিয়েছিলাম, এখন কেউ হাত তুলবে না, টুমটুম করবে না পড়ানোর মাঝখানে। ধরো এখানের মধ্যে আমার ভ্যালু গুলো রয়েছে, তো তার মধ্যে আমি কতগুলো ভ্যালুকে এখানে প্রডিউস করছি, লাইক 1 2 3 4 5, আর এখান থেকে আমি ইন্ডেক্সটাকে দিয়ে দিই 0 1 2 3 4। যখন আমি এখানে লিখছি আর এ ইকুয়ালস টু এটা, আর তারপরে তখন আমি এই লাইনটাকে লিখছি আর বি ইকুয়ালস টু এ, তখন কি কপি হচ্ছে, শ্যালো কপি হচ্ছে। শ্যালো কপি হওয়ার মানেটা কি, শ্যালো কপি মানে হচ্ছে এই সেম মেমোরি আর একটা অবজেক্ট চলে আসছে, এটা এ দিয়ে ডিনোট হচ্ছিল, এখন এই সেম মেমোরিটা বি দিয়ে ডিনোট হচ্ছে, তাহলে এ আর বি একই মেমোরিকে অ্যালোকেট করে রেখেছে। এবার যদি আমি এ থেকে রিমুভ করি বা বি থেকে রিমুভ করি, দুটোই কিন্তু এই এক মেমোরি অ্যালোকেশনকে রিফ্লেক্ট করছে। আর এটাকে ওভারকাম করবার জন্য কি করা হলো, অন দা কন্ট্রাডিক্টরি আমরা এখানে নিয়ে এলাম এর আর একটা কপি, আর সেই কপির মধ্যে আমরা নতুন ইনস্ট্যান্সটাকে স্টোর করলাম 1 2 3 4 5, যেটাকে আমরা বলছি ডিপ কপি। ডিপ কপি মানে সেপারেট মেমোরি অ্যালোকেশন, শ্যালো কপি মানে এক্সিস্টিং মেমোরিতে ওভারল্যাপ। এবার এখানে কি ভ্যালু গুলোকে দিয়ে দিলাম 1 2 3 4, আলাদা করে একটা মেমোরি তৈরি হলো, এটাকে আমরা বলছি ডিপ কপি। ডিপ কপি কিরম ভাবে করা যায়, ডিপ কপি করার জন্য আমাকে জেসন ইউজ করতে হবে। কিরম করতে হবে না, var e ইকুয়ালস টু জেসন ডট পার্টস অফ এ, দ্যাটস ইট। এ আমায় কি করবে, ডিপ কপি দেবে, আর নর্মাল ইকুয়াল টু দিয়ে দিবে আমায় কি দেবে, শ্যালো কপি দেবে। এই শ্যালো কপি হয়েছিল তাই এ থেকে বি থেকে স্লাইস করেছিলাম, সেটাও এর ওপরে হ্যাম্পার হয়েছিল। এবং তোমরা বলছিলে যে কেন এর থেকে হ্যাম্পার হবে, এর ভ্যালু তো এই থাকা উচিত না,
যেহেতু তোমরা অ্যারেতে কপি মেকানিজমটা জানতে না, অ্যারেতে ইকুয়াল দেওয়া মানে স্যালো কপি হয়ে যাওয়া। নাও ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যে কিভাবে এটা কাজ করছে। তাহলে এই কনসোল ডট লগ এর অ্যান্সার কি হবে? 2 3 4 5 1 রিমুভ হয়ে যাবে। কনসোল ডট লগ এ করা আছে, কিন্তু বি ইকুয়ালস টু এ যখন লিখছি তখন এখানে স্যালো কপি হচ্ছে, মানে বি আর এ একই মেমোরিতে চলে যাচ্ছে। এই এ থেকে রিমুভ করো কি বি থেকে রিমুভ করো, হ্যাম্পার তোমার রিয়েল অ্যারেই হবে। আর দুটোকে আলাদাতে যদি স্টোর করতে চাও তাহলে তোমাকে যেতে হবে জেসন ডট পার্টস দিয়ে ডিপ কপি কনসেপ্টে। প্রত্যেককে এটা ক্লিয়ারলি বুঝতে পেরে থাকলে আমাকে বিরাট বড় ইয়েস লিখে সমর্থন করো চ্যাট বক্সে। স্যার বলি খালি অ্যারের ক্ষেত্রে হবে না অন্য কেউ কিছু লিখলো ক্ষেত্রে? না, কথা বলতে শুরু করে দিল, ইয়েস লিখলো না। হ্যাঁ, এই কপি মেকানিজমটা শুধু অ্যারে। বাকি ভেরিয়েবলের ক্ষেত্রে, নিউমেরিক ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে নাম্বার ভেরিয়েবলের ক্ষেত্রে এগুলো হয়ে যায়? না, কপি মেকানিজম শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে হয়। ডিপ কপি স্যালো কপি ইজ অনলি অ্যাবাউট দ্য অ্যারে। তুমি রিমুভ করবে কি করে নর্মাল ভেরিয়েবল থেকে ভ্যালু? করা যায় অ্যারের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারা গেছে? পুরো ক্লিয়ার? আচ্ছা, সৌম্যজিৎ, লিতেশ, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সৌম্যজিৎ, লিতেশ, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মুখে রেসপন্স করো প্লিজ। সৌম্যজিৎ রিজয়েন করছো, কোনো ইন্টারনেট ইস্যুর জন্য হয়তো বেরিয়ে গেছে। আচ্ছা, লিতেশ। সরি, সৌম্যজিৎ বলা গেল, লিতেশ। হুম। সৌম্যজিৎ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ইয়েসে তো লিখেছি। হ্যাঁ স্যার। জয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কত টাইম নাও তোমরা রেসপন্স দিতে? স্যার অন্যান্য বলি কি ব্যাচে যে যেটা নিউ ভেরিয়েবল নতুন মানে রেফারেন্সে যেটা বানানো হচ্ছে, সেটাতে আমি যদি ডেটা চেঞ্জ করি কিংবা ওই প্রিভিয়াস যেটা বানানো ছিল যেটার কপি হচ্ছে সেটাতে চেঞ্জ করি, ওই এরকম ইয়ে দিয়ে জেসন দিয়ে করলে তবে যে কোনো একটাই চেঞ্জ হবে, অন্যটা এফেক্ট করবে না, তাই তো? না, ওটাকে ডিপ কপি বলি। আর যদি শুধু ইকুয়াল দিয়ে করে দাও তাহলে স্যালো কপি হয়ে যাবে। আমার এক্সাম্পলটাতে শুধু ইকুয়াল ছিল, ওই জন্য তোমরা ফক্স খেয়ে গেছিল, তাই তো? হ্যাঁ স্যার। অনুপম, বুঝতে পেরেছো? অনুপম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রত্যেকে এবার এই এক্সাম্পলটা স্ক্রিনশট নাও এবং নিয়ে এটাকে করো। ফার্স্ট এইটুকুনি স্ক্রিনশট নিয়ে নাও। অভিষেক হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। স্যার অন্য কাউকে বলুন না, এই মাত্র কারেন্ট চলে গেল। কিচ্ছু করার নেই, তোমাকেই করতে হবে, কারেন্ট আনো এখন। আচ্ছা ঠিক আছে, স্যার অন্য কাউকে। স্যার একটু অন্য কাউকে বলুন, এই মাত্র অনুপম জাস্ট নাও, গেল কারেন্ট। অনুপম নাও, অনুপম নাও, অনুপম নাও। হ্যাঁ স্যার। স্যার নিয়েছি। আচ্ছা, এবার চলে যাও অ্যাপ কম্পোনেন্ট ডট পিএস। আগে এইটার একটা ফটো তোলো, এই যে এখানে ডিক্লেয়ার করেছি এই দুটোকে। হ্যাঁ স্যার, করেছি। তারপরে এই তলার দুটোকে নাও, শ্যালো কপি, ডিপ কপি। স্যার বলি এখানে এই জেসন ডট সিগনিফাই যেটা করেছে, স্ট্রিংগিফাই, স্ট্রিঙ্গিফাই, স্ট্রিংগিফাই। সরি, স্ট্রিঙ্গিফাই যেটা করেছেন ওটা কেন করেছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট। হ্যাঁ, জেসনটা স্ট্রিংগিফাই করা হয়েছে যাতে দিস ডট এমপ্লয়টা জেসনে কপি হয়, জেসনের কি ভ্যালু পেয়ারে কনভার্ট হয়, তার জন্য। ওকে স্যার। জেসন ডট পার্টস বলে যে ফাংশনটা ইউজ করেছি, ও শুধু জেসন টাইপ অফ ইনপুট নিতে পারে। তো আমার ইনপুটটা নর্মাল জাভাস্ক্রিপ্ট অ্যারে ছিল, ওই জন্য ভেতরের ইনপুটটাকে জেসন ডট স্ট্রিংগিফাই করে জেসনে কনভার্ট করা হলো। ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ স্যার, বোঝা গেছে পুরো। স্যার এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, যেটা এইচটিএমএল যখন ইয়েতে কল করছেন
ডিপ কপি আর শ্যালো কপিটাকে, তো ডিপ কপিটাকে আগে কল করতে গেলে তো ডিপ কপিটা ক্লিয়ার করে দিলো, তারপর শ্যালো কপিটা হ্যাঁ, তার তো কারণ হচ্ছে ভাল আমার কিছু আমার হবে না। এখানে ডিক্লেয়ার করা, আমি দুটোকে একসাথে যদি কল করি তাহলে লাস্টের ভ্যালুটাই নিয়ে নেবে না। মানে এখানে একবারই তো আমি ডেটা মেম্বার হিসেবে ডিক্লেয়ার করেছি, ওটা তো মডিফাইড হয়ে যাচ্ছে। মডিফাইড হয়ে গেলে তাহলে তো আর আমরা পার্থক্যটা বুঝতে পারছি না। ওই জন্য না, আমি যেকোনো যদি একটাকে কপিটাকে আমি যদি পরে কল করি তাহলে তো যে মানে আগে তো ডিপ কপিটা শো করে দিচ্ছি, তারপর আমার শ্যালো কপি আসছে না। না, আগে শ্যালো কপিকে কল করেছিলাম, এই শ্যালো কপিটা কাজ করে হুম। নেওয়ার পর ডিপ কপি করছিল, ওই জন্য পার্থক্যটা বোঝা তো যাচ্ছে। যে আচ্ছা, কোনো এটা একটা যদি আমি উল্টো করে দিই, মানে শ্যালো কপিটাকে হ্যাঁ, নিচে করে দিই, তাহলে ওটা তো নর্মাল থেকে যাবে। হ্যাঁ, তা নর্মাল, কিন্তু করা উচিত নয়। যে কোনো একটা কপি মেকানিজম একটা ভেরিয়েবলের উপর মানে অ্যাপ্লিকেবল অ্যাজ পার জাভাস্ক্রিপ্ট কনসার্ট, সুতরাং মুছে মুছেই করবে, ঠিক আছে? ঠিক আমাকে আছে। এখানে দেখাতে হয়েছে বলে আমি দুটোকে এক জায়গায় এনেছি। ওকে, হুম। একটা মেমোরির উপর ডিপ কপি শ্যালো কপি দুটোই তো পারফর্ম করা সম্ভব নয় একটা প্রোগ্রামে। যখন যে কপিটা করবে সেই কপিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তো তারপর তার পরের কপিটা আর করতে পারছে না, বা করছে তার মডিফাইড ভ্যালুটার উপর, ঠিক আছে? সুতরাং মুছে মুছে করবে, নাহলে পার্থক্য বুঝতে পারবে না। আরে ঠিক আছে বাবা রে, স্যার। অনুপম আবার এটাকে পিডিএফ করে পাঠিয়েছে, নর্মাল ছবি পাঠিয়ে দিতে পারতো তো। আচ্ছা, লিতেশ সিং জয়েন করেছে? না স্যার, মনে হচ্ছে না স্যার, করেনি এখন। ঠিক আছে, তোমরা করতে থাকো, আমি এখন রেকর্ডিংটা কি বন্ধ বিনা করছি। ইন্টারনেটে আমি এটা এটা হবে কাজটা? হ্যাঁ, কেন হবে না? তোমার তো লোকাল থেকে চলছে, তুমি দেখাতে পারবে না।